প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব 6 থেকে 8। বিকেল দিকে নৌমির আম্মু আর দুই মামি মিলে শপিং এ গিয়েছিলেন। সবার জন্য কেনাকাটা করেছেন। বাড়ির সদস্য ছাড়া শুভ্র আর সুমির জন্য ড্রেস কিনেছেন। নৌমি সবার মাঝখানে সোফায় বসে ছোট মামির ফোন থেকে শুভ্রকে ভিডিও কল দিল। এ সময় শুভ্র ছাড়া কেউই ফ্রি থাকে না, তাই বাধ্য হয়ে শুভ্রকেই কল দিতে হলো। কল রিসিভ করে নৌমিকে দেখেই শুভ্রর দুচোখ প্রশস্ত হয়ে গেল। মোলায়েম কণ্ঠে বলল, কি খবর? নৌমি হেসে বলল, খুব ভালো। তোমাদের জন্য আজও কেনাকাটা করা হয়েছে, অথচ তোমরা আসছোই না। এমন করলে তোমাদের ভাগের জামাকাপড় কিন্তু আমি নিয়ে নিব। শুভ্র ঠোঁট কামড়ে হেসে বলল, নিয়ে নাও, কোনো সমস্যা নেই। নৌমি ক্যামেরা ঘুরিয়ে কিছুক্ষণ জামাকাপড় দেখালো। শুভ্র কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, ভিডিও কলে জামাকাপড় দেখে শান্তি নেই, তার থেকে ভালো ক্যামেরা ঘোরাও তোমাদের দেখি। নৌমি ক্যামেরা ঘুরিয়ে জানতে চাইল সুমি কোথায়। এখন ওর ঘুমের সময়। নৌমির পাশ থেকে বড় মামি নৌমির আম্মুর ও শুভ্রর সাথে টুকটাক কথা বলছে। আচমকা তাজ আসছে। নৌমির মাথায় নিজের থুতনি ঠেকিয়ে কাঁধের ওপর আলতোভাবে হাত রেখে অদম্য কণ্ঠে বলল, কিরে শুভ্র, তোর অবস্থা তোর? এমন দৃশ্য দেখে শুভ্র কিছুটা ভড়কে গেছে। নৌমি চোখ তুলে তাকাতে নিল, কিন্তু তাজের থুতনির ভারে ঠিকমতো তাকাতে পারল না। ওদিকে শুভ্র নিষ্পলক চোখে তাকিয়ে আছে, কিছু বলতে চেয়েও বারবার আটকে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর নিজেকে ধাতস্থ করে কড়া গলায় বলল, আমার অবস্থা সবসময় ভালো। তাজ হেসে বলল, ভেরি গুড। তাজ সামনের টেবিলের দিকে তাকিয়ে আম্মু আর ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, সবার জন্য কিছু না কিছু এনেছো, আমার জন্য কি আনলে? নৌমির আম্মু একটা শপিং ব্যাগ থেকে দুটো টি-শার্ট বের করে তাজের দিকে এগিয়ে দিলেন। তাজ নৌমির কাঁধ থেকে হাত সরিয়ে টি-শার্ট দুটো হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নৌমি সহসা ঘাড় ঘুরিয়ে তাজের হাতের টি-শার্টের দিকে তাকালো। আচমকা ফোন মামিকে দিয়ে তাজের একটা টি-শার্টে টান দিল। টি-শার্ট আঁকড়ে ধরে বলল, এটা আমার। প্যাকেটের ওপর দিয়ে টি-শার্টের এক মাথা ধরে নৌমি টানছে, আর এক মাথা তাজ ধরে আছে। তাজ রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, আমার সব জিনিসে ভাগ বসানোর অভ্যাসটা ছাড় বলছি। নৌমি নাছোড়বান্দা, সেও উচ্চস্বরে চেঁচালো, এই টি-শার্ট পছন্দ হয়েছে, এটা আমার লাগবেই। আগে দেখলে তুমি আসার আগেই আমি সরিয়ে দিতাম। এজন্য তোকে আগে দেখাইনি, ছাড় এখন। রাত নৌমির আম্মু তাজের আম্মু হতবাক হয়ে চেয়ে আছেন। ফোনের অপর প্রান্তে থাকা শুভ্রর চোখে মুখে রাগ, কেমন যেন ফোঁস-ফোঁস করছে। নৌমি আর তাজের লড়াই আজ বেশিক্ষণ টিকলো না। তাজ টি-শার্ট নিয়ে চলে যাচ্ছে। নৌমি ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে আম্মুকে বলছে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? শুভ্র এবার মুখ খুলল, কণ্ঠ স্বাভাবিক করে বলল, নৌমি, তুমি চাইলে আমার টি-শার্টটা নিয়ে নিতে পারো। তাজ সিঁড়ি দিয়ে উঠছিল। অর্ধেক সিঁড়ি উঠে শুভ্রের কথা শুনে থমকে দাঁড়ালো। নৌমি বিড়বিড় করে বলল, আমার ওটাই ভালো লেগেছে। নৌমির আম্মু রাগে স্বরে বললেন, তোর কাজই তো তাজের পেছনে লাগা। সারা দুনিয়ার জামাকাপড় তোর সামনে রাখলেও তুই সেই তাজের জিনিসেই হাত দিবি। ছোট থেকে তোর এসব কাণ্ডই দেখে আসছি। তাজ নেমে এসে নৌমির হাতের টি-শার্টটা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নে তোর টি-শার্ট। নৌমি টি-শার্ট হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে বললেন, আহা, মনটা একদম শান্ত হয়ে গেছে। সময় চলছে নিজের গতিতে। নৌমির পরীক্ষা শেষ। এখন কিছুদিন পড়াশোনার চাপ নেই, তাই খুব ঘুরতে ইচ্ছে করছে। কিন্তু ঘোরার মতো কেউ নেই। দু একটা বান্ধবী যাও আছে, তারাও পরীক্ষা শেষে বেড়াতে নিজেদের গ্রামের বাড়ি চলে গেছে। এদিকে আন্নিরও পরীক্ষা চলে। শেষ ভরসা তাজ ছাড়া আর কোনো অপশনও নেই। যদিও তাজ পড়াশোনায় ব্যস্ত, কিন্তু কিছু করার নেই। নৌমি সাজগোজ করে একবারে রেডি হয়ে তাজদের বাসায় আসছে। রাফির সামনে এইচএসসি পরীক্ষা, সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। রাদের এখন খেলার সময়। নৌমি ছুটল তাজের রুমে। রুমের বন্ধ দরজা খুলতে দেখলো রুম বেশ অন্ধকার। নৌমি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সূক্ষ্ম নেত্রে তাজকে খুঁজতে লাগলো। বিছানার মাঝ বরাবর তাজকে আবিষ্কার করলো। সন্ধ্যার বসে হাত বাড়িয়ে তাজের উন্মুক্ত পিঠে হাত রাখলো। নৌমি ঠান্ডা হাতের স্পর্শে তাজ ঘুমের মধ্যেই কেঁপে উঠছে। লাফিয়ে উঠে চেঁচালো, কে? ভূতনি। নৌমি সঙ্গে সঙ্গে জানালার ভারী পর্দা টেনে সরিয়ে দিল। রুমের দরজা খুলতে খুলতে বলল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, আর তুমি এখনো ঘুমাচ্ছ? তার চোখ মুখের ঘাম মুছে বলল, তুই এই সময়? নৌমি খেয়াল করলো তাজের গলা কাঁপছে। নৌমি নীরের দৃষ্টিতে তাকিয়ে বিজ্ঞের ন্যায় প্রশ্ন করল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি সত্যি সত্যি ভূতনি না তো? তাজের শরীর ঘামছে। ঠান্ডা কণ্ঠে বলল,
ফ্যানটা দে। নৌমি সঙ্গে সঙ্গে ফ্যান চালু করে তাজের পায়ের কাছে বসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বাজে একটা স্বপ্ন দেখছিলাম, হুট করে তুই এসে ধরলি, বুকটা এখনো কাঁপছে। নৌমি জগ থেকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, রুম অন্ধকার ছিল, আমি বুঝতে পারছিলাম না, সরি। তাজ পানি শেষ করে জোরে নিঃশ্বাস ছাড়লো। নৌমি আবারও প্রশ্ন করলো, কি স্বপ্ন দেখেছো? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বপ্ন। কি বিষয়ে? তাজ নৌমির দিকে তাকালো। আতঙ্ক নৌমির মুখ শুকিয়ে গেছে, চোখে উদ্বিগ্নতা। তাজ মলিন হেসে বলল, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? কোথায় যাবি? শুনেছি নতুন একটা পার্ক হয়েছে, পার্কটা নাকি খুব সুন্দর, ওখানেই ঘুরতে যাব, তুমি কি যাবে? 10 মিনিট অপেক্ষা কর, রেডি হচ্ছি। আমি তাহলে নিচে যাচ্ছি। আমার স্বপ্নের বিষয়ে কাউকে কিছু বলিস না। আচ্ছা। নৌমি আর তাজ পার্কে হাঁটছে, রাফিকেও কল করেছে, রাফি কাছেই টিউশন পড়ে, টিউশন শেষ করে পার্কে আসবে। নৌমি পপকর্ন খাচ্ছে আর তাজের সাথে গল্প করছে। হাঁটতে হাঁটতে নৌমি আকস্মাৎ ডেকে উঠল, তামজিৎ ভাইয়া। কি? ওই দেখো নীলু আপু। তাজ সঙ্গে সঙ্গে সেদিকে তাকালো। হ্যাঁ, এটাই নীলু, পরনে কমলা রঙের হালকা কাজের একটা শাড়ি, সিম্পল সাজ। নীলুর পাশে ফর্মাল ড্রেস পরা এক লোক বসা। তাজের বোঝার বাকি রইল না কিছু। দুপুর থেকে নীলুর নাম্বার বন্ধ, নেটেও অ্যাক্টিভ নেই। ইদানিং খুব বেশি কথাও হয় না তাজের সাথে। তাজ নিজের কাজকর্ম পড়াশোনার ফাঁকে ফাঁকে নীলুকে কল দেয় ঠিকই, কিন্তু নীলু এখন আর আগের মতো কথা বলতে চায় না। আজ থেকে 3 বছর আগে নীলু তাজ বলতে একদম উন্মাদ ছিল। বন্ধুত্বের সম্পর্কে হঠাৎ প্রেমের, আবার জীবনের বিষাদ ভুলে সাজিয়েছিল নতুন সাজে। শরতের একবেলায় নীলু কাশফুলের জন্য বায়না করেছিল। 4-5 বন্ধু বান্ধবী সেখানে উপস্থিত ছিল, তাদের মধ্যে তাজও ছিল। বাকি বন্ধুরা খুব একটা পাত্তা না দিলেও তাজের সে কথা শুনেছিল। সর্বক্ষণ নৌমির শখ আহ্লাদ আর বায়না পূরণ করতে করতে তাজের অভ্যাস হয়ে গেছিল। সেখানে নীলুর কাশফুল চাওয়াটা তাজের কাছে কিছুই মনে হয়নি। 2-1 দিন পর তাজ, নৌমি, আন্নি, রাফি মিলে কাশফুল দেখতে গিয়েছিল। বাসায় ফেরার সময় নৌমি কতগুলো কাশফুলও সঙ্গে নিয়ে আসছিল। বাসায় আসতেই নৌমির আম্মু ঝাড়ি শুরু। কাশফুলে এমনিতেই জামাকাপড় নষ্ট হয়ে আছে, তার উপর আরো কাশফুল নিয়ে আসছে। উনি চিৎকার করে বলেন, বাসায় ঢুকলে এই কাশফুল ফেলে তারপর ঢুকবি। নৌমি অসহায়ের মতো ফুলগুলো দেখছিল। ফুলগুলো যেই ফেলতে যাবে অমনি তাজের নীলুর কথা মনে পড়ছিল। তাজ সঙ্গে সঙ্গে বলল, ফুলগুলো ফেলতে হবে না, আমাকে দে। সেই ফুল নিয়েই নীলুকে দিয়েছিল তাজ। বন্ধুত্বের গণ্ডির থেকেই ফুল দিয়েছিল তাজ। কিন্তু নীলু ভেবেছিল অন্য কথা, কারণ তাজ ছাড়াও এখানে আরো বন্ধু ছিল, তারা কেউ ফুল দেয়নি। একবার ঘুরতে যাওয়ার জন্য সাধেওনি, সেখানে তাজ কাশফুল এনে দিল। সেই থেকে নীলুর মনে তাজের জন্য আলাদা রকম টান কাজ করতে লাগলো। হুটহাট তাজের কাছে এটা সেটা বায়না করতো। তাজ যেহেতু এসবে অভ্যস্ত ছিল, তাই সেভাবে বিরক্ত হতো না। তাজের কাছে বিষয়টা বন্ধুত্ব থাকলেও নীলুর কাছে সেটা ছিল প্রেমের সম্পর্ক। 1 বছর তাজের পিছু ঘুরে পাগলামির শেষ সীমা অতিক্রম করে তাজকে সম্পর্কের জন্য রাজি করিয়েছিল, যার মূলে ছিল বেশ কিছু বন্ধু। সম্পর্ক শুরু থেকে এখন অবধি তাজ নিজের অবস্থানে 100% ঠিক আছে। ভালোবাসার মানুষকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, খোঁজ রাখা প্রয়োজন, সবটাই সে করছে। অনার্স শেষ হতেই দুজনের সম্পর্কের মাঝে অদৃশ্য চির ধরতে শুরু করে। তাজ বর্তমানে কঠিন বাস্তবতার সম্মুখীন, কারণ অনার্স পাশের সঙ্গে সঙ্গে তার নামের আগে যোগ হয়েছে একটা ছোট শব্দ, বেকার। শব্দটা 3 অক্ষরের হলেও এই শব্দের সাথে জুড়ে আছে সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য, ব্যর্থতার সুর, পরিবারের মানুষের অবজ্ঞা, বন্ধুমহলের টিটকারি, প্রেমিকার অবহেলা, আরো কত কত বিষয়। এসবের তাগিদে নিজের স্বপ্ন পূরণের হাহাকার নয় বাদ গেল। এই কঠিন মুহূর্তে সাহস দেওয়ার মতো একজন মানুষ প্রয়োজন, অথচ এ সময় থাকে শুধু মন ভাঙার মানুষ। রুমি তাজের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপুর পাশে ওইটা কে ভাইয়া? তাজ আবারও নীলুদের দিকে তাকালো। এই তাকানোতে তীব্র আক্রোশ চেপে আছে, এক আকাশ সম রাগ মিশে আছে। তাজ রেগে ফোঁস-ফোঁস করে এক কদম বাড়াতে নৌমি দু হাতে তাজের হাত আঁকড়ে ধরল, আর্তনাদ করে উঠল, প্লিজ তুমি এখন যেও না। তাজ হুঙ্কার দিল, ছাড় আমাকে। না, তুমি যাবে না। কেন? তুমি আসো, আমি তোমাকে বোঝাচ্ছি। তাজ শান্ত হতে পারছে না, এদিকে নৌমির থেকেও হাত ছাড়াতে পারছে না। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে তাজ গম্ভীর গলায় বলল, কেন যাব না বল, আসো বলছি।
নৌমি তাজকে টেনে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসছে। পার্কের সামনে থেকে দুটো আইসক্রিম নিয়ে একটা তাজকে দিল। নৌমি আইসক্রিম খেতে খেতে বলতে শুরু করলো, দেখো ভাইয়া, তুমি যদি এখন এখানে যাও তাহলে বিষয়টা খুব খারাপ হবে, কারণ আমরা চারজন ছাড়াও এখানে আরো 100 মানুষ আছে। তারা বিষয়টা দেখবে, মজা নিবে, এমনকি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। এতে তোমার, আমার, নীলু ভাবির সাথে সাথে আমাদের পরিবার, আত্মীয় স্বজন পর্যন্ত জানাজানি হয়ে যাবে। সেই মেজো মামার ভয়ে তুমি নীলু ভাবির কথা বাসায় বলছো না, সেই মামার সামনে তুমি তখন কোন মুখ নিয়ে দাঁড়াবে? নমি নিঃশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো, তার থেকে ভালো হয় তুমি একটু ধৈর্য ধরো। ভাবির জন্য প্রতিনিয়ত ছেলে দেখছি, এটা তুমিও জানো আমিও জানি। হতে পারে এই ছেলে তাদের মধ্যে একজন। সন্ধ্যা নাগাদ দেখো ভাবি তোমাকে নিজ থেকে সব জানায় কিনা। যদি ওনার কথা জানিয়ে দেয় তাহলে বুঝবো ভাবির পরিস্থিতির শিকার, আর যদি ভাবি বিষয়টা আড়াল করার চেষ্টা করে তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। ওকে? তাজ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ঠিক আছে। রাফির সাথে রাস্তায় দেখা হয়েছে, সেখান থেকেই তিনজন বাসায় চলে আসছে। তাজ ফোন হাতে নিয়ে নীলুর ফোনের জন্য অপেক্ষা করছে। ভেতরে প্রবল রাগ থাকলেও নৌমির কথায় যুক্তি আছে দেখে শান্ত হয়ে আছে। দীর্ঘ সময় পর নীলুর নাম্বার থেকে কল আসলো। তাজ কল রিসিভ করে জিজ্ঞেস করলো, ফোন বন্ধ ছিল কেন? আর বলো না, আব্বু হুট করে বললেন এক ছেলের সাথে দেখা করতে হবে। ছেলে নাকি আগে আমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। তুমি বিশ্বাস করবে না, 30 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আব্বু নিজে আমাকে পার্ক পর্যন্ত এগিয়ে দিয়ে আসছেন। ওহ ভালো, তারপর বিয়ে ঠিক হয়ে গেছে? আরে না, আমি ছেলেকে তোমার কথা বলে দিয়েছি। কতদিন কতজনের সাথে ঘুরতে গিয়ে আমার নামটা নিবে। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতে হয় আমি জানি না, তাই আমি এতদিন বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। এখন সেই সমাধানও বের করলাম। তোমার আব্বুর সাথে কথা বলে সিম্পল ভাবে বিয়ে করে নিব, তার প্রস্তাবও দিলাম। তুমি কোনো কিছুকেই পাত্তা দিচ্ছ না। তুমি কি আদৌ আমাকে চাও? নীলু ভারী কণ্ঠে বলল, তোমাকে না চাইলে এতদিনে বিয়ে করে সংসার শুরু করে দিতাম। প্রতি সপ্তাহে সপ্তাহে ভিআইপি পরিবার থেকে লোক আসছে, আমি বারবার রিজেক্ট করেছি। কার জন্য করেছি? তার শীতল কণ্ঠ বলল, চলো বিয়ে করে ফেলি। নীলু কাট কাট গলায় বলল, তোমাকে পরে কল দিচ্ছি। তোমার মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই, চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে, এনে দেবো যা বলবে তাই। রুমি সকাল সকাল সোফায় হেলান দিয়ে বসে টিভিতে জোরে সাউন্ড দিয়ে গান শুনছে আর গুনগুন করে গান গাইছে। তাজ ভেতরে এসে নৌমির মাথায় গাঁটটা দিয়ে বলল, এগুলো ছেলেদের গান, তুই শুনছিস কেন? রুমি মাথা ঘষতে ঘষতে তাজের দিকে তাকিয়ে জিভ বের করে বলল, আশপাশ তাকিয়ে ফিসফিস করে বলল, জানো আমি না আজকে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। তাজ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি স্বপ্ন? নৌমি আবারও আশেপাশে তাকালো, চোখ নামিয়ে লাজুক হেসে বলল, আমার বিয়ের। তাজ ফিক করে হেসে বলল, রসিকতা করে বলল, জামাই কে ছিল? জামাইয়ের মুখ দেখার আগেই আম্মু ডাক দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আহারে বেচারা জামাইটা। আজ নৌমিদের বাড়িতে রান্নার ধুম লেগেছে। নৌমির বড় বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে। নৌমির আব্বু সব বাজার করে রেখে গেছেন, তবুও কিছু কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো আনানোর জন্যই মূলত তাজকে ডাকা হয়েছে। তাজ ফুপ্পিকে ডেকে বলল, ফুপ্পি কি কি আনতে হবে বলো। নৌমি উত্তেজিত কণ্ঠে বলল, তুমি মার্কেটে যাবে? হ্যাঁ, কেন? আমাকে নিয়ে যাবে? জি না। একটু নিয়ে যাও না, এমন করো কেন? তুই মার্কেটে গিয়ে কি করবি? তেমন কিছু না, মার্কেটে চিংড়ি মাছ উঠেছে কিনা দেখবো। তাজ গম্ভীর কণ্ঠে বলল, তোর না অ্যালার্জির সমস্যা? তাছাড়া চিংড়ি মাছ খাওয়া তো নিষেধ তোর। হঠাৎ খেলে কি হয়? কি হয় না হয় সেটা তুই অসুস্থ হলেই বোঝা যায়। অন্য কিছু লাগলে বল, আসার সময় নিয়ে আসবো। রুমি খানিক ভেবে বলল, আমি কিছু জানি না, তোমার ইচ্ছামতো কিছু নিয়ে এসো। আচ্ছা। তাজ ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে। নৌমি টিভি বন্ধ করে আম্মুর সাথে কাজে লেগে পড়েছে। আজ ভার্সিটিতে কিছু কাজ আছে, সাথে নীলুর সাথে দেখাও করতে হবে, তাই তাজ ঝটপট বাজার করে দিয়ে নিজের বাসায় চলে গেছে। বেলা বাজে 11টা। মুখোমুখি নীলু আর তাজ। নীলু মাথা নিচু করে বসে আছে। তাজ কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কি সমস্যা তোমার? নীলু মলিন হেসে বলল, আমার কোনো সমস্যা নেই। এত বদলে গেলে কিভাবে? পরিস্থিতির চাপে। তাজ মৃদু হেসে বলল, পরিস্থিতির চাপের দোহাই দিয়ে সত্যি মিথ্যা আড়াল করো না নীলু। জীবনটা ছেলেখেলা নয়। তোমাকে 3 মাস সময় দিয়েছিলেন
দিয়েছিলাম সেই সময় শেষ হতে চলল। চাকরি কি পেয়েছো? চাকরি না পেলে কি চলে যাবে? জানি না। এখন যেমন ভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছো, সম্পর্ক শুরুতে কেন এমন ভাবে ভাবলে না? আমি কি তোমাকে জোর করেছিলাম? আব্বু বাসায় প্রতিনিয়ত প্রেসার ক্রিয়েট করছে। চলো। কোথায়? তোমার আব্বুর সাথে দেখা করব। নীলু আঁতকে উঠে বলল, না। কেন? আব্বু খুব রাগ করবে। তাজ দু হাতে নিজের মাথা চেপে অত্যন্ত ধীর কণ্ঠে শুধালো, আচ্ছা তুমি চাওটা কি? জানি না। তাজের মেজাজ অতিরিক্ত খারাপ হয়ে গেছে। বসা থেকে উঠে চেয়ারে লাথি দিয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, নিজের মনের থেকে উত্তর জেনে তবেই আমাকে বলতে এসো বাই। তাজ রাগে কটমট করে ভার্সিটি থেকে বেরিয়ে গেছে। মাথায় প্রচন্ড ব্যথা করছে। রিকশায় করে বাসায় ফিরছে। ফোনে বারবার বন্ধুদের কল আসছে। নীলুও দু একবার কল দিয়েছে। তাজ কল কেটে দিচ্ছে। কিছু দূর যেতেই নৌমির নাম্বার থেকে কল আসছে। রিসিভ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করলো। নৌমি শান্ত গলায় জানতে চাইলো, কোথায় তুমি? বাসায় আসতেছি। আচ্ছা শোনো। হুম বল। আসার সময় দই নিয়ে এসো, আর হ্যাঁ আমার জন্য পিচ্চি দেখে একটা আইসক্রিমও নিয়ে এসো। আইসক্রিমটা আম্মুকে দেখিও না কেমন? তাজ আনমনে হেসে বলল, ঠিক আছে। মনে থাকবে তো? থাকবে। এখন রাখি। শোনো হু, আজকে দুপুরে আমাদের বাসায় তোমার দাওয়াত, মনে আছে তো? আমার দাওয়াত লাগবে না। কেন লাগবে না? আলবাত লাগবে। প্রয়োজনে তোমার জন্য দাওয়াতের স্পেশাল কার্ড পাঠাবো। এসবের কোনো প্রয়োজন নেই। আমরা তো এক বাসার। আমাকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? শুধু বলবি আসো, আমিও চলে আসবো। নমি ভুরু কুঁচকে প্রশ্ন করল, কি ব্যাপার বলো তো, তোমার কি কিছু হয়েছে? কই না তো। আচ্ছা রাখ, দই আর আইসক্রিম নিয়ে আসছি। হ্যাঁ আসো আসো, আমিও দেখি তোমার কি হয়েছে। তাজ দই নিয়ে আসছে। ড্রয়িং রুমে নৌমি নেই। দই ফ্রিজে রেখে আইসক্রিম লুকিয়ে নৌমির রুমের সামনে হাজির হলো। দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো, নৌমি ভেতরে আসো। তাজ ভেতরে ঢুকতেই চমকে উঠল। নৌমি বিছানার ওপর ভেজা চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে। মাথার ওপর ফুল স্পিডে ফ্যান চলছে। নৌমির চুল আর ফ্যানের দ্রুত খুব বেশি না। তাজ সহজ আইসক্রিম রেখে নৌমির বাহুতে জোরে টান দিল। আচমকা টান পড়ায় নৌমি টাল সামলাতে না পেরে কাত হয়ে বিছানায় বসে পড়ছে। তাজ কণ্ঠে অগ্নি ঢেলে চিৎকার করলো, এগুলো কি ধরনের বাচ্চামি? উফ, কোথায় বাচ্চামি করলাম? ফ্যানের সাথে চুল লাগলে কত বড় অ্যাক্সিডেন্ট হবে ভাবতে পারছিস? আরে আমার চুল এত লম্বা না, তুমি ভয় পেও না। চুল লাগবে না, আমি সবসময়ই এমন করি। তাজ কণ্ঠ দ্বিগুণ ভারী করে চেঁচালো, আজকের পর আর করবি না। কে? বলছি আজকের পর বিছানার ওপর দাঁড়িয়ে চুল শুকাবি না। কেন? আমি নিষেধ করেছি তাই। ভেজা চুল ঘাড়ে পড়ে থাকলে আমার মেজাজ খারাপ হয়। এ মাসে টিউশনের টাকা পেলে তোকে একটা হেয়ার ড্রায়ার কিনে দিব। তবুও এমন পাগলামি করিস না। নমি প্রশস্ত আঁখিতে তাকিয়ে বলল, থাক ভাই, আমাকে হেয়ার ড্রায়ার কিনে দিতে হবে না। আমি না হয় বিছানায় বসে বসেই চুল শুকিয়ে নিব। তুমি বরং ভাবিকে একটা শাড়ি কিনে দিও। সেদিন দেখলাম মার্কেটে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে। তোর শাড়ি লাগবে? নমি হেসে বলল, আমি শাড়ি দিয়ে কি করব? পহেলা বৈশাখে কি অবস্থা হয়েছিল দেখোনি? এসব শাড়ি আমার সাথে যায় না, তবে ভাবিকে শাড়িতে খুব সুন্দর লাগে। তাজ নৌমির কথায় তেমন পাত্তা দিল না। যেদিন থেকে নীলুর ব্যাপারে শুনেছে, নৌমি সেদিন থেকে নীলুর প্রতি আলাদা রকমের সফট কর্নার তৈরি হয়ে গেছে। নীলুকে একবার আপু বললে পরপর তিনবার ভাবি বলে সম্বোধন করে। তাজ নীলুর সাথে রাগ করলে নৌমি তাদের রাগ ভাঙা দুতলা হয়ে পড়ে। এমত অবস্থায় নীলুর আর তাজের বর্তমান অবস্থার কথা জানতে পারলে নৌমি যে কি করবে কে জানে। তাজ ঠান্ডা কণ্ঠে বলল, আইসক্রিমটা খেয়ে নে, আমি আসি। নমি এখনো বিছানায় চুল এলোমেলো করে বসে আছে। তাজের কথার উত্তরে বলল, আইসক্রিমটা আমার হাতে দিয়ে যাও। তোর লজ্জা লাগে না? বড় ভাইকে অর্ডার করছিস, লজ্জা আবার কি? তাজ আইসক্রিম হাতে নিয়ে যেই ঘুরতে যাবে অমনি নৌমির ফোন বেজে উঠল। না চাইতেও তাজের নজর বাটন ফোনের ছোট স্ক্রিনে পড়লো। সেখানে সুন্দর করে নাম ভেসে উঠেছে, শুভ্র ভাইয়া। নৌমি জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? তাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে ফোনটা হাতে নিল। নৌমির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, শুভ্রর সাথে কথা হয় তোর? শুভ্র ভাইয়া কল দিয়েছে? শুভ্র তোর নাম্বার কোথায় পেল? আমি কি করে বলবো? হঠাৎ একদিন বিদেশি নাম্বার থেকে কয়েকবার কল আসছে, আমি নরমালি রিসিভ করছি। তারপর দেখি শুভ্র ভাইয়া। ভালো, খুব ভালো। এর মধ্যে একবার কল বেজে শেষ হয়ে গেছে। মিনিট
মিনিটের মধ্যে শুভ্র আবারও কল দিল। নৌমি বলল, ফোনটা দাও দেখি কি বলে। তাজ ফোন নৌমিকে না দিয়ে নিজেই রিসিভ করলো। পাশ থেকে শুভ্র বলল, হ্যালো মিস। হ্যালো। নৌমির ফোনে ছেলের কণ্ঠ শুনে শুভ্র কিছুটা ভড়কে গেছে। চিন্তিত স্বরে জানতে চাইল, তাজ? হ্যাঁ। নৌমি কোথায়? ব্যস্ত কেন? শপিং এ আসছিলাম, ভাবলাম ওর জন্য কিছু কিনি, তাই কল দিয়েছিলাম। ওর কিছু লাগবে না, রাখ ফোন। কল কাটতেই নৌমি বলল, কি বলছিল? লাগবে না বললে কেন? কানাডার জিনিসপত্র কত ইউনিক তুমি জানো? তাজ রাশভারী কণ্ঠে বলল, দেশে ভালো না লাগলে চলে যা। দেশে পড়ে আছিস কেন? আমি কথা কখন বললাম? তাজ নৌমির সামনে আইসক্রিম আর ফোন রেখে রুম থেকে বেরিয়ে গেছে। নীলুর ওপরের রাগ তাজ আজ নৌমি শুভ্র সবার ওপর দেখাচ্ছে, নিজেকে শান্ত করার কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। সপ্তাহখানেক বাদে বিকেলের দিকে নৌমি আর আন্নি ঘুরতে বেরিয়েছে। কিছু জিনিসপত্র কিনবে আর খাওয়া দাওয়া করবে। রাস্তার পাশের এক দোকানে দাঁড়িয়ে নৌমি আর আন্নি গল্প করতে করতে খাচ্ছিল। তার টিউশন শেষ করে আসছিল। নৌমি আর আন্নিকে দেখে রাস্তা পার হতে যাবে আকস্মাৎ নজর পড়ল দুটো ছেলের দিকে। ছেলে দুটা রাস্তার অপর পাশে ছিল। নৌমি আর আন্নিকে দেখে ইচ্ছাকৃত ওদের পাশে গেছে। একটা ছেলে যেতে যেতে নৌমির সাথে প্রায় ধাক্কা লেগে যাচ্ছে। ছেলেটা ইচ্ছে করে কনুই দিয়ে নৌমির পিঠে গুঁতা দিয়েছে। রাস্তার সাধারণ মানুষ ভেবে নৌমি কিছুটা বিরক্ত হয়ে সরে আরেকটু চেপে দাঁড়ানোর চেষ্টা করলো। অকস্মাৎ খেয়াল করলো কেউ একজন দৌড়াচ্ছে। নৌমি আর আন্নি দুজনেই রাস্তার দিকে তাকালো। সামনে দুটো ছেলে দৌড়াচ্ছে, পেছনে তাজ ছুটছে। বেশ খানিকটা সময় গিয়ে তাজ ছেলের দুটার কলার চেপে ধরেছে। রাস্তার মাঝখানে দুই ছেলেকে ফেলে এলোপাতাড়ি ঘুষি দিচ্ছে তাজ। দুপাশে রিকশা, অটো লেগে জ্যাম লেগে গেছে। তাজকে দেখে নৌমি আর আন্নি ছুটে গেল। দু বোন টেনে হিঁচড়ে তাজকে সরাতে চাইল, কিন্তু তাজের রাগ আর আক্রোশের কাছে তাদের চেষ্টা বৃথা গেল। রাস্তার পাশের কয়েকটা ছেলে এসে কোনো রকমে তাজকে থামিয়েছে। একটু ছাড় পেতেই ছেলে দুটো উঠে দৌড়াতে শুরু করেছে। তাজ ক্লান্ত হয়ে রাস্তার মাঝখানেই ধপ করে বসে পড়েছে। নৌমি আর আন্নি তাজের কাছে গিয়ে ডাকলো, ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে তোমার? তাজ আন্নির দিকে এক পলক তাকিয়ে পরপর নৌমির দিকে তাকালো। নৌমি চিন্তিত স্বরে জানতে চাইল, ছেলেগুলোকে মারছিলে কেন? তাজ মলিন হেসে জবাব দিল, জানি না। নৌমি সন্দেহজনক দৃষ্টিতে তাজের মুখের পানে চেয়ে আছে। আন্নি মৃদু স্বরে বলল, ভাইয়া ওঠো। তাজ হাত দিয়ে উঠে প্যান্ট ঝেড়ে অবচেতন মনে হাঁটতে শুরু করেছে। নৌমি আর আন্নিও পেছন পেছন হাঁটছে। নৌমি আকস্মাৎ বলে উঠল, এই রে, ঝালমুড়ির টাকা দেওয়া হয়নি। তাজ পেছনে ঘুরে শান্ত গলায় বলল, তোরা দাঁড়া, আমি টাকা দিয়ে আসি। তাজের এমন ঠান্ডা ব্যবহার দেখে নৌমির বিস্ময় যেন কমছেই না। নৌমি আন্নিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো? আমি কি জানি। তাজ আসতেই নৌমি বলল, ভাইয়া একটা কথা বলবা? কি? তুমি না মারপিট পছন্দ করো না, তাহলে আজ ছেলেগুলোকে কেন মারলে? ওরা তোমার কি ক্ষতি করেছিল? মারপিট পছন্দ করি না মানে এই না যে চোখের সামনে কোনো বখাটে ছেলে তোদের গা ছুঁয়ে যাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করব। নৌমি নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, ওই ছেলেগুলোই কি আমার পিঠ ছুঁয়েছিল? হুম। নৌমি ফোঁস করে উঠল, আমাকে আগে বললে না কেন? বাদ দে, ওরা ভবিষ্যতে কোনো মেয়ের গা ছোঁয়ার আগে অন্তত পক্ষে একবার ভাববে। আনি নৌমি আর তাজ টুকিটাকি কেনাকাটা করে বাসায় আসছে। নৌমি বাসায় গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে তাজদের বাসায় ছুটল। আজকের দুর্দান্ত ঘটনা রাফি আর রাতকে না বলে থাকতেই পারছে না। ড্রয়িং রুমে ঢুকতেই তাজের আব্বুর সাথে দেখা। উনি সোফায় চুপচাপ বসে আছেন। নৌমি একটু থেমে ধীরগতিতে এগিয়ে আসলো, শান্ত কণ্ঠে ডাকলো, মেজো মামা। তাজের আব্বু নৌমিকে দেখে মৃদু হাসলেন, মলিন গলায় বললেন, বস এখানে। নৌমি পাশের সোফায় বসে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীরটা একটু খারাপ। ডাক্তারের কাছে যাবে? তামজিৎ ভাইয়াকে বলবো? না, তার প্রয়োজন নেই। ঠিকমতো ওষুধ খাচ্ছ? তাজের আব্বু হেসে বললেন, ঔষধের জোরেই তো বেঁচে আছি। নৌমি চুপ করে বসে রইল। তাজের আব্বু কয়েক মুহূর্ত নীরব থেকে আস্তে করে ডাকলেন, নৌমি। জি মামা। তুই এখন যেমন আছিস সবসময় এরকমটাই থাকিস কেমন? আমি সবসময় এমনই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। তাজের প্রতি খেয়াল রাখিস। মেজো বৌমা, তুমি কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? তাছাড়া আমার তামজিৎ ভাইয়াকে দেখে রাখতে হবে না, ভাইয়া উল্টো আমাদের দেখে রাখবে। তোরা সবাই মিলেমিশে থাকিস। ইস মামা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমার কিন্তু এসব একদমই ভালো লাগছে না।
আমাদের সবার মধ্যে কত মিল, তুমি দেখোনি? আন্নি, আমি, রাত, রাফি, তামজিৎ ভাই, সুমি, শুভ্র ভাই, আমাদের মধ্যকার মিল কেউ ভাঙাতে পারবে না। আমরা সবসময় এমনই থাকবো। তাজটা চাকরির জন্য একটু বেশিই চিন্তা করছে। রুমি ঠাট্টার স্বরে বলল, ও মা, চাকরি না হলে বিয়ে করবে কিভাবে? তাজের আব্বু হেসে বললেন, হ্যাঁ রে মা, আজ তাজকে বিয়ে করতে তোর আপত্তি নেই তো? নৌমি এবার চোখ বড় বড় করে তাকালো, আড়ালে হালকা করে ঢোকও গেলে নিল। নৌমি কি বলবে ভেবে পাচ্ছে না। তাজকে নিয়ে কোনোদিন ওইরকম কিছু ভাবেইনি নৌমি। ছোট থেকে একসঙ্গে বড় হওয়া দেখে এ যাবৎকালে অনেকেই নৌমিকে প্রশ্ন করেছে, তুই কি তাজকে ভালোবাসিস? উত্তরে নৌমি বরাবরই গর্দভের মতো হেসে বলেছেন, ব্যাঙের নানির মাথা। সেসব বলেছিল বন্ধুত্বের সম্পর্কে মানুষজনকে, কিন্তু তাজের আব্বুর এমন প্রশ্নে নৌমি কি উত্তর দিবে? সত্যি আর মিথ্যের মাঝখানে আটকে আছে নৌমি। পরিস্থিতির চাপে পড়ে মিথ্যেটাকে আপন করে নিতে হলো। নৌমি একগাল হেসে বলল, আমার কোনো আপত্তি নেই। নৌমি ঢোক গিলে মনে মনে বলতে শুরু করলো, আল্লাহ আমাকে মাফ করে দিও, নীলু ভাবি আমাকে ক্ষমা করো, তামজিৎ ভাইয়া আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু বাধ্য হয়ে মিথ্যেটা বলতে হলো, প্লিজ মাফ করে দিও। তাজের আব্বু ভারী কণ্ঠে বললেন, আর কয়েকটা দিন যাক, শুভ্ররাও দেশে আসুক, তারপর তোদের বিয়ের চিন্তা ভাবনা করব। রুমি থমথমে কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো করার কি আছে? আমরা তো পালিয়ে যাচ্ছি না। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন কি হয় বলা যায় না। বিয়ে নিয়ে পরেও ভাবা যাবে। এখন বলো তুমি কি খাবে? আমি কিছু খাবো না, তুই কিছুক্ষণ আমার কাছে বস। ঠিক আছে, বসলাম, কিন্তু বারবার বিয়ের কথা বলবে না। আচ্ছা। কিছুক্ষণ পর নৌমির বড় মামার ছেলে কল দিয়েছেন। তাজের আব্বুর সাথে কথা বলে নৌমির সাথে অল্প কথা বলেছে। তারা সবসময় বাসায় না থাকলেও 1 মাস বা 2 মাস পর পর বাসায় এসে ঘুরে যায়। সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। তাজের আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে নৌমি রাত আর রাফির সাথে আড্ডা দিতে চলে গেছে। রাফিদের রুম তাজের রুমের পাশে। নৌমি একনাগাড়ে মায়ের বিস্তারিত বর্ণনা করে চলেছে। কিছুক্ষণ পরে তাজ আসছে। তাজ আসতে রাত নৌমিকে ইশারা দিল। নৌমি তখনও অনর্গল কথা বলেই যাচ্ছে। তাজ কপাল কুঁচিয়ে এগিয়ে এসে নৌমির চেয়ারের পাশে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। আর চোখে তাজকে দেখে নৌমি দুহাতে নিজের মুখ চেপে ধরে বড় বড় চোখ করে তাজের দিকে তাকালো। তাজ ভুরু নাচিয়ে রাগী স্বরে বলল, তোদের বাঁচিয়ে ভুল করে ফেললাম নাকি? নৌমি বেকুবের মতো হেসে বলল, আমি তোমার প্রশংসা করছিলাম, আর কিছুই না। তোদের মুখে প্রশংসা শুনলেও ভয় লাগে আমার। কেন? একে চাকরি হচ্ছে না, বাই চান্স চাকরি একটা হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশনে আসবে, আর যদি ভুল করেও তোদের সামনে আমার কথা জিজ্ঞেস করে ফেলে, তখন তো তোরা আমার জীবন বরবাদ করে ছেড়ে দিবি, চাকরি হওয়ার আগেই শেষ করে দিবি। মোটেই না, আমরা চাই তুমি অনেক ভালো চাকরি করো, তোমার মনের সব আশা পূরণ হোক, আর সবচেয়ে বড় কথা নীল। তাজ আকস্মাৎ নবমীর মুখ চেপে ধরে হাসতে হাসতে বলল, নীল আকাশে ঘোরার জন্য প্রয়োজনে তোকে 2টা ডানা কিনে দিব, তবুও এখন মুখটা খুলিস না। রাফি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, তুমি ভাবির মুখ চেপে ধরেছো কেন ভাইয়া? তাজ নবমীর মুখ থেকে হাত সরিয়ে চেঁচিয়ে উঠল, এই কিসের ভাবি? তোমার হবু বউ আমাদের ভাবি। তাজ রাগী স্বরে বললেন, কোন অ্যাঙ্গেল থেকে নৌমিকে আমার সাথে যায়? রাত নৌমির দিকে তাকিয়ে বলল, দেখছো ভাবি বুঝাচ্ছে তুমি দেখতে সুন্দর না। নৌমি বসা থেকে উঠে কোমরে হাত রেখে রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি আমাকে কি বললে? বই না, আমি তোকে কিছু বলিনি। বলছি আমি সুন্দর না, আমার সাথে তোকে মানায় না, তোর সাথে আরো সুন্দর কাউকে মানাবে। নৌমি লাজুক হেসে বলল, ঠিক আছে, আমি এখন যাই। কোথায় যাচ্ছিস? সুন্দর কাউকে খুঁজতে। তাজ, রাফি আর রাত একসঙ্গে বলে উঠল, নৌমি ঘাড় ঘুরিয়ে বলল, নয়, হ্যাঁ। নৌমি ওড়না উড়িয়ে হেলে দুলে চলে যাচ্ছে। রাফি কিঞ্চিৎ ভাব নিয়ে বলল, ভাইয়া তোমার বউ গেল। তাজ ব্যস্ত হাতে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, যাক, তোর জানা আছে আমার। শুভ্র কল দিচ্ছে। তাজ রিসিভ করে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেছে। শুভ্রর এক কাজিনের বিয়ে সামনের সপ্তাহে, বিয়েতে না আসলেই নয়, তাই 1 সপ্তাহের ছুটি নিয়ে সবাই দেশে ফিরবে। বাসার মধ্যে শুধু তাজকে জানিয়েছে, বাকিদের সারপ্রাইজ দিবে ভেবে কিছু জানায়নি।
তাজও সেই অনুসারে প্ল্যান করছে। তাজ আর শুভ্রর বয়সের খুব বেশি পার্থক্য নেই। তাজ শুভ্রর থেকে 5 থেকে 6 মাসের বড়। দুই ভাই বড় হয়েছে একসঙ্গে। দুজন দুজনকে তুই বলে সম্বোধন করে সবসময়। তারপরও ভদ্রতার খাতিরে তাজকে মাঝে মাঝে ভাই বলে সম্বোধন করে শুভ্র। শুভ্ররা কানাডা চলে গেলেও তাজের সাথে সম্পর্ক নষ্ট হয়নি। দুজন দুজনের মনের সব কথা জানে। নীলুর ব্যাপারেও শুভ্র মোটামুটি জানে। বছর 3 আগে তাজ আর নীলুর সম্পর্ক শুরুর দিকে শুভ্র দেশে আসছিল। 2-1 মাস দেশেই ছিল। সর্বক্ষণ তাজের সাথে ঘুরেছে। তাজও নীলুর সাথে দেখা করিয়েছিল। ওইদিন নীলু তার এক পরিচিত ছোট বোনকে নিয়ে তাজদের সাথে দেখা করতে আসছিল। মেয়েটার নাম ছিল শোভা। শুভ্র আর শোভা নাম কাছাকাছি দেখে তাজ আর নীলুও খুব মজা নিয়েছিল। দুজনের অল্পস্বল্প কথা হয়। ফেসবুকেও অ্যাড হয়েছিল। তার কিছুদিন পর শুভ্র আবার কানাডায় চলে যায়। শোভার সাথে কিছুদিন কথা বলার পর দুজনের সম্পর্কে জড়িয়েছিল। এই কথা তাজ বা নীলু কাউকেই জানায়নি তারা। বছরখানেক পর হুট করে শোভার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শুভ্রর। আইডি চালায় না, ফোন নাম্বার বন্ধ করে শোভা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তাজের কাছে সম্পর্কের কথা স্বীকার করে। তাজ নীলুর সাথে যোগাযোগ করে জানতে পারে ওই মেয়ে নীলুদের পাশের বাসায় ভাড়া থাকতো। মাস 2 আগে বাসা ছেড়ে কোথায় চলে গেছে তাকে নীলুও খুব একটা চিনে না। তারপর থেকে বেশ কয়েক মাস শুভ ডিপ্রেশনে ছিল। তাজকে যতবার কল দিয়েছে তাজও ইচ্ছেমতো ঝেড়েছে। সময়ের সাথে সাথে নৌমি কিছুটা বড় হয়েছে। ভিডিও কলে মামা-মামী আর সুমির সাথে কথা বলা শুরু করেছে। নৌমির বাচ্চামি আর বেহিশেবি কথা শুনে শুভ্র নৌমিকে ভালো লাগতে শুরু করেছে। মনে মনে ভেবে রেখেছে দেশে ফিরলে নৌমিকে প্রপোজ করবে। নৌমি রাজি হলেই বাসায় জানাবে। এ ব্যাপারেও তাজকে কিছু বলেনি, কারণ শুভ্রর জীবনের সব গল্পই তাজের জানা। নৌমি ছোট থেকে তাজের সঙ্গে বড় হয়েছে। নৌমির পছন্দ অপছন্দ সম্পর্কে তাজের থেকে ভালো কেউ জানে না। নৌমি মরে গেলেও কখনো নিজের দেশের বাহিরে থাকতে রাজি হবে না। তাছাড়া নৌমির ব্যাপারে তাজের মনে অন্যরকম সফট কর্নার কাজ করে। কেউ যেন ইচ্ছে করে নৌমির জীবনে এসে নৌমির চাঞ্চল্যকর জীবনটা নষ্ট করতে না পারে, তার জন্য তাজ সবসময় নৌমিকে আগলে রাখে। তাজ টিউশন পড়াচ্ছে। আচমকা নীলুর নাম্বার থেকে কল আসছে। ইদানীং নীলুর নাম্বার থেকে কল না আসতে আসতে হঠাৎ কল আসলে তাজ অবাক চোখে তাকায়। কল রিসিভ করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ। বলো, কি করো? টিউশনে। শেষ হলে কল দিও। আচ্ছা। টিউশন শেষ হওয়ামাত্র বাসা থেকে কল আসছে। রাত ভীতিকর কণ্ঠে বলল, ভাইয়া তাড়াতাড়ি বাসায় এসো। কি হয়েছে? চাচ্চুর শরীর বেশি খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। আসতেছি। তাজ ঝটপট বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ততক্ষণে তাজের ছোট চাচ্চু অ্যাম্বুলেন্স রেডি করে ফেলেছে। তাজের আম্মু নৌমিরা অ্যাম্বুলেন্সে বসা। তাজ আসতেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালে পৌঁছাতে ঘন্টা 2 সময় লেগেছে। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছেন, সেগুলো করানো হয়েছে। এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছে সবাই। নমি হাসপাতালে বেলকনিতে বসে বসে কান্না করছে। তাজ সবার জন্য খাবার আনতে গিয়েছিল। খাবার নিয়ে এসে নমিকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? নমি কাঁদতে কাঁদতে বলল, মেজো মামা বিকেল থেকে বলেছিল শরীর খারাপ। আমি কেন তোমাদের বললাম না? আমার এখন নিজের উপর রাগ লাগছে। তাজ নৌমির মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলল, কাঁদিস না। তুই যখন আব্বুর সাথে কথা বলছিলি তখন আমি উপর থেকে শুনেছি। আব্বুর শরীরের অবস্থা থেকে হাসপাতালের কথাও বলেছি, কিন্তু আব্বু আমার কথা গুরুত্ব দেননি, উল্টো আমাকে টিউশনে চলে যেতে বলেছেন। নৌমি কান্নারত অবস্থায় তাজের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সত্যি বলছো? আমি তোর সাথে মিথ্যে বলেছি কখনো? না। তাহলে এখন চোখ মুছে ভেতরে চল। তুই এভাবে কাঁদলে আব্বুর শরীর আরো বেশি খারাপ হবে। নৌমি ওড়না দিয়ে চোখ মুছে শান্ত গলায় বলল, ঠিক আছে, আর কাঁদবো না। গুড, খাবারগুলো নিয়ে যা। তুমি কোথায় যাবে? দুটো রিপোর্ট দেওয়ার সময় হয়ে যাচ্ছে, নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। আচ্ছা। 3 দিন হাসপাতালে থাকার পর আজই তাজের আব্বুকে বাসায় আনা হয়েছে। শরীরের অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। দৌড়াদৌড়ির কারণে তাজ সময় করে নীলুর সাথে কথা বলতে পারেনি। নীলু 2-3 বার কল দিয়েছিল, কিন্তু তাজ ব্যস্ত থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারেনি। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে নীলুকে কল দিল। নীলু কল রিসিভ করে রাগী স্বরে বলল, কি চাই? চাওয়ার কিছু নেই, আব্বু অসুস্থ তাই ব্যস্ত ছিলাম। ওহ, কি বলতে চেয়েছিলে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর কিছু? নীলু জিজ্ঞেস করলো, বিশ্বাস করো না?
অবিশ্বাস করছি না, এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? মন খারাপ? তাজ মলিন হেসে বলল, মন ভালো থাকার কথা ছিল বুঝি? আঙ্কেলের শরীর কেমন? শুধু আলহামদুলিল্লাহ বলতে পারি। বিয়ে কবে? কে জানে। মজা নিচ্ছ হয়তোবা। আমার এখন মজা করার মুড নেই। আল্লাহ হাফেজ। তাজ কল কেটে যেই ঘুরতে যাবে অমনি দেখে দরজায় নৌমি দাঁড়িয়ে আছে। নৌমিকে দেখে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তুই ভাবির সাথে এভাবে কথা বলছিল কেন তুমি? এমনি কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি, তুই যা। বলো। তাজ রাগী স্বরে বলল, যেতে বলেছি তোকে। যাচ্ছি। খেতে ডাকছে তোমাকে, এটাই বলতে আসছিলাম। ছেলে হয়ে জন্মেছ, ধৈর্য ধরতে শিখো। কথায় কথায় মেয়েদের ওপর চেঁচানো ভালো লক্ষণ না। আসছি। তাজ ফের ডাকলো, মুস্কান। নৌমি রুমে চলে গিয়েছিল। তাজের ডাক শুনে দরজায় হাত রেখে বেলকনিতে ঝুঁকলো। ভুরু নাচিয়ে জানতে চাইলো, কিছু বলবে? তাজ মৃদু স্বরে বলল, তুই এত ভালো কেন? সবাই তোর মতো বুঝলে জীবন কত সুন্দর হতো। নৌমি নিঃশব্দে হেসে বলল, নৌমি এক পিস আছে ব্রো, হাজার নয় লাখে একটা। এখন খেতে চলো।